বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল। বহুবার প্রকৃতির প্রতিশোধের সাক্ষী হয়েছেন এদেশের মানুষ। যে শেখ হাসিনা বিশ্বসেরা ডক্টর ইউনূসকে লাঞ্ছিত করেছিলেন, আজ তিনি কিনা সম্মান হারিয়ে দেশান্তরী। আর ডক্টর ইউনূস দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়ে ফিরে যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, একটা আইনি ব্যবস্থায় কোনো মামলা হইলে এটা স্থগিতের উপদেষ্টা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হচ্ছে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, একদিকে সরকার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ডাক্তার ইউনূসকে মনোনীত করছে বাংলাদেশের ছাত্র সমাজ এবং সেই সাথে বাংলাদেশের সাধারণ জনগণ। অন্যদিকে এবার ব্যারিস্টার শাহিদুল হক সুমন এবার যেন তিনি পালিয়ে গিয়েও এই ডাক্তার ইউনূসের বিরুদ্ধে কথা বলতে একের পর এক তিনি বলে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, এবং ডাক্তার ইউনূসকে নিয়ে তিনি যেই সকল অভিযোগগুলো করেছেন আপনাদের মাঝে সেই সকল কথাগুলো তুলে ধরেছে এবং তার সেই সকল কথাগুলো আপনারা শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। অন্যদিকে এবার ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ইতিমধ্যে 17 জন সদস্য মনোনীত করা হয়েছে। দর্শক বন্ধুরা, চলুন আমরা জেনে নেই তারা কারা। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে। বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন এবং এটার ফলও কিন্তু উনি পাচ্ছেন। দেখেন, এখন উনি 175 জন বিশ্ব নেতা নাকি বলছেন যে ইউনূস সাহেবের বিরুদ্ধে যে মামলা, এই মামলা স্থগিত করতে হবে। আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে অন্য দেশের একটা আইনি ব্যবস্থায় কোনো মামলা হইলে এটা স্থগিতের কোনো আবেদন জানানো যায়। সর্বোচ্চ আমরা কি করি, আমরা বলি যে অবশ্যই যেন তাকে ন্যায় বিচার নিশ্চিত করা হয়, বা আমাদের যদি কারো আগ্রহ থাকে আমরা নিজেরা এসে, হিলারি ক্লিন্টন ওনারা কিন্তু নিজেরা এসে এখানে মামলা পরিচালনা করতে পারতেন। কিন্তু আমি পৃথিবীতে কোন এইরকম সভ্য ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনোদিন আমি দেখি নাই যে কেউ আইসা আগেই বলে যে এই বিচার প্রক্রিয়া স্থগিত করতে হবে। শুনেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট, এই সময় আওয়ামী লীগের মধ্যেই আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব। 16 জন উপদেষ্টা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হচ্ছে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী নূর নবী সরকারের কাছ থেকে। নূর নবী, উপদেষ্টাদের নামগুলো যদিও আমাদের যমুনার স্ক্রলে যাচ্ছে, তারপরে আপনি আমাদেরকে একটু বিস্তারিত করেই জানাবেন এই 16 সদস্যের পরিচিতি। দেখুন, 16 সদস্যের পরিচিতির মধ্যে অনেকগুলো আমি ঠিক চিনতে পারছি না, দু একজনের সঙ্গে কথা বললাম সেটা তারা বলতে পারছেন না। প্রথমেই তো ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, এটা তো আগে থেকেই জানা গেছে। আমরা সেই সকাল থেকে অপেক্ষা করছি, কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি সালেউদ্দিন আহমেদ, তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, ডক্টর আসিফ নজরুল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আদিলুর রহমান খান অধিকারের মানবাধিকার সংগঠন অধিকারের তিনি সমন্বয়ক ছিলেন, হাসান আরিফ তিনি সাবেক অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের আইনজীবী, তৌহিদ হোসেন সাবেক পররাষ্ট্র সচিব এবং তিনি একজন আন্দোলনকারী বলে এবং লেখক, তিনি সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি একজন, সৈয়দা রেজওয়ানা হাসান বেলাতে কর্মরত ছিলেন, মোহাম্মদ নাহিদ ইসলাম যিনি গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটার সদস্য সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন, এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনিও গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন রয়েছে সেটির প্রধান ছিলেন এবং তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন তিনি সাবেক নির্বাচন কমিশনার। সুপ্রদীপ চাকমা
ফরিদ আখতার তিনি উন্নয়ন কর্মী, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ তিনিও উন্নয়ন কর্মী এবং সবশেষ 16 নম্বরে রয়েছেন ফারুকি আজম। এই যে এই সরকারটি গঠিত হলো সংবিধানের ঠিক এখন যে প্রচলিত সংবিধান রয়েছে সেটার আলোকে নয়, এই সরকারকে তাহলে কিভাবে আইনগত বৈধতা দিতে হবে? এই সরকার যে কাজ করে যাবে আগামী সংসদ যখন আসবে সেই সংসদের সামনে কিন্তু এই সরকারের সমস্ত কিছুকে পার্লামেন্টে তুলে বিল আকারে বৈধতা দিতে হবে। দেশের আপৎকালীন পরিস্থিতিতে এরকম সরকার গঠন করা হলো, এই সরকারের মেয়াদ কতদিন হবে সেটিও কিন্তু স্পষ্ট করে বলা যাচ্ছে না। হয়তোবা আজকে যখন শপথ হবে বা উপদেষ্টাদের দপ্তর বন্টন হবে তখন কিন্তু স্পষ্ট করে বলা যাবে। এই সারা দেশে যে অবস্থা চলছে, সচিবালয়ের অচল অবস্থা চলছে, সবকিছু মিলিয়ে এই সরকারের দিকে পুরো দেশ তাকিয়ে এবং গোটা যারা আন্দোলন করেছিলেন, গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তারাও কিন্তু তাকিয়ে রয়েছে। এবং এই উপদেষ্টাদের শপথের ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি যে ধরনের স্বপ্নের কথা বলেছেন, নতুন বাংলাদেশ নির্মাণের কথা বলেছেন, তরুণদের বা সমস্ত মানুষের অধিকারের কথা বলেছেন, সেগুলো নিশ্চিত করার কথা বলেছেন, সেগুলো এই সরকার হয়তো বা নিশ্চিত করবে। মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতিটার উন্নত করার কথাও কিন্তু তিনি বলেছেন। সব মিলে বলা চলে এই সরকার শপথ নেওয়ার মধ্য দিয়ে হয়তো বা কতদিনের মধ্যে নির্বাচন দেন। বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো। বহুবার প্রকৃতির প্রতিশোধের সাক্ষী হয়েছেন এদেশের মানুষ। যে শেখ হাসিনা বিশ্বসেরা ডক্টর ইউনূসকে লাঞ্ছিত করেছিলেন, আজ তিনি কিনা সম্মান হারিয়ে দেশান্তরী, আর ডক্টর ইউনূস দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়ে ফিরে এসেছেন। তাই তো বলা হয়, আল্লাহ যাকে খুশি সম্মান দেন এবং কেড়েও নেন। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। তবে ডক্টর ইউনূসের এত পরিচিতি আর জনপ্রিয়তার সূত্রপাত কোথায়? কিভাবে তিনি বিশ্বমহলে এত জনপ্রিয় হলেন? উত্তর হলো গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। কিন্তু এই ব্যাংক প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল? 1972 সালে বাংলাদেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক নিযুক্ত হন ডক্টর ইউনূস। 1976 সালে তিনি জোবরা ও সংলগ্ন গ্রামগুলোতে মাঠ গবেষণা শুরু করেন। তার লক্ষ্য ছিল সমাজের নিচুতলার মানুষের মধ্যে ব্যাংক ঋণ সরবরাহের সম্ভাব্যতা যাচাই করা। 1974 সালের দুর্ভিক্ষের পর ডক্টর ইউনূস বুঝলেন শিক্ষার প্রসারের পাশাপাশি দরিদ্রদের জন্য আরও কিছু করা উচিত। তাই তিনি ক্ষুদ্র উদ্যোগ শুরু করতে চান, এমন লোকদের দীর্ঘমেয়াদী ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমে তেভাগা পদ্ধতি কৃষকদের মাধ্যমে কার্যক্রম শুরু করেন, যার নাম ছিল নবযুগ তেভাগা খামার। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। অধ্যাপক ইউনূস বলেন, জমি যার সে ফসলের 3 ভাগের 1 ভাগ পাবে, বীজ ও সারদাতা 1 ভাগ এবং চাষি 1 ভাগ পাবে। এভাবেই শুরু হয় তার নতুন যাত্রা। পরে গ্রামের নারী ও পুরুষদের নিয়ে একটি সমিতি শুরু করেন, যেখানে সবাই সঞ্চয় করতেন। 1983 সালের 2রা অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকের। এই ব্যাংক মূলত ভূমিহীন ও দরিদ্র নারীদের ক্ষুদ্র ঋণ প্রদান করে কর্মসংস্থানের সৃষ্টি করে। এছাড়া গৃহঋণ, মৎস্য খামার ও সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থাও যুক্ত হয়। গ্রামীণ ব্যাংকের সাফল্য যুক্তরাষ্ট্রসহ উন্নত বিশ্বে প্রতিফলিত হয়। শিল্পোন্নত দেশসমূহ গ্রামীণের মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। এই অভূতপূর্ব সাফল্যের জন্য 2006 সালে ডক্টর ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য 17 উপদেষ্টা হিসাবে তৈরি করা হয়েছে। আর সেখানে প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ডাক্তার ইউনূসকে মনোনীত করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল কথাগুলো শুনে এবং ইতিমধ্যে ব্যারিস্টার সুমনকে দালাল সুমন হিসাবে অনেকে ব্যাখ্যা করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই ব্যারিস্টার সুমনের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।